আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। তো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টার 9, এই চ্যাপ্টারটা নিয়ে অনেকেই আতঙ্ক। কারণ ওই ছোটবেলা থেকে আমরা যখন ক্লাস 9 থেকে শুরু করেছি এই অ্যাকাউন্টিংয়ের, যখন আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব আমরা যেটাই বলি না কেন, এইটাতে যখনই আসতাম তখন আমরা সবাই ভয় পেয়ে যেতাম। এই যে শুরু থেকেই যে ভয়, এই ভয়টা কিন্তু এখনো আমাদের কেটে ওঠা খুব দুরূহ হয়ে যায়। কিন্তু আমি তোমাদেরকে নির্ভয় দিচ্ছি, এটা ভয় পাওয়ার কিছু নাই। এই চ্যাপ্টারটা এত কঠিন না, একটু বুঝে করতে পারলে একই ধাঁচের অঙ্ক একইভাবে করতে পারবে। একটু বোঝার চেষ্টা করবে। আর কিছু যেটা অ্যাডজাস্টমেন্ট থাকে, কয়েকটা অ্যাডজাস্টমেন্ট, সর্বোচ্চ 10 থেকে 12টা অ্যাডজাস্টমেন্ট একটু যদি ভালোভাবে বুঝতে পারো, আয়ত্ত করতে পারো, তাইলে ঘুরায় ফিরে এই অ্যাডজাস্টমেন্টগুলো দিয়েই এই হিসাবগুলো করা হয়। এটা একদম ইজিলি তুমি বুঝতে পারবে এবং তুমি এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোনো ম্যাথেই তুমি ঠেকবে না। ঠিক আছে? তো আমি চেষ্টা করব সবগুলো অ্যাডজাস্টমেন্টগুলোকে তোমাকে একদম এক্সপ্লেইন করে বা পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দিব। আশা রাখি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং ধৈর্য সহকারে ক্লাসগুলো করবে A to Z, তাহলে ইনশাআল্লাহ তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে পারবে। তো প্রথমে আমরা এর ফরম্যাট নিয়ে আলোচনা করব। প্রথমে এই ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমাদের তিনটা জিনিস লাগে, একটা হলো ইনকাম স্টেটমেন্ট, আরেকটা হলো ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, আরেকটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে? তো এই প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্টটা আলোচনা করব। তো ইনকাম স্টেটমেন্টটা দুটি মেথডে করা হয়, একটা হলো সিঙ্গেল স্টেপ মেথড, আরেকটা হলো মাল্টিপল স্টেপ মেথড। তো সিঙ্গেল স্টেপ মেথড কি? সকল আয় একসাথে যোগ করে সকল ব্যয় একসাথে বিয়োগ করে দিলেই আমার যে রেজাল্টটা হবে, অর্থাৎ আয় থেকে ব্যয়গুলো মাইনাস করে দিলে আমার রেজাল্ট বের হয়ে যাবে, নেট ইনকাম, আমার এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো রেভিনিউ এটা কেমন, এর স্ট্রাকচারটা কেমন? প্রথমে কোম্পানির নাম দেব, ইনকাম স্টেটমেন্ট দেব, ব্র্যাকেটে সিঙ্গেল স্টেপ দিয়ে দেব ফর দি ইয়ার এন্ডেড, যেটা দেওয়া থাকবে 31 ডিসেম্বর 2020 বা 2024, যেটা বলো না কেন। ঠিক আছে? যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটা আমাদেরকে দিতে হবে। তো চকটা হবে কি? প্রথমে অ্যাকাউন্টস টাইটেল, টাকা টাকা, এই তিনটা কলামে এখানে করতে হবে। প্রথমে আমরা রেভিনিউস নিব, সকল রেভিনিউস। তো যে রেভিনিউসগুলো আমার রেওয়া মিলে বা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকবে সেগুলো আমরা নিব। সার্ভিস রেভিনিউ আছে, রেন্ট রেভিনিউ আছে, গেইন অন সেল অফ অ্যাসেটস আছে, ইন্টারেস্ট ইনকাম আছে, কমিশন ইনকাম আছে, আদার ইনকাম আছে, এই জিনিসগুলো আছে। এই জিনিসগুলো সবগুলোকে একসাথে যোগ করে এখানে আমরা টোটাল রেভিনিউ দেবো। এরপরে আমরা কি করব? এক্সপেন্সগুলো বের করব। এক্সপেন্স কি কি আমরা জানি সাধারণত? এক্সপেন্স হলো আমরা 19-এ কিন্তু বা ইন্টারমিডিয়েটে আমরা পড়ে আসছি, এগুলো যদিও বাংলা ভার্সনে পড়ে আসছে, এখানে আমরা একটু ইংলিশ ভার্সনে পেয়ে আমরা একটু কঠিন হয়ে গেছে। যা দেখো, প্রথমে দেওয়া আছে সাপ্লাইস এক্সপেন্স। সাপ্লাইস এক্সপেন্সটা হলো মণিহারি ব্যয় যেটাকে বলা হয়। ঠিক আছে? সরঞ্জাম, মণিহারি ব্যয় যেটা। তো আমরা মণিহারি পড়ছি ওখানে, তো মণিহারিকে সাপ্লাইস বলা হয়। ঠিক আছে? ওয়েজেস এক্সপেন্স যেটাকে মজুরি বলা হয়, তাহলে মজুরি ব্যয়। ঠিক আছে? এটা মেইনটেনেন্স এক্সপেন্স যেটাকে বলা হয় আমাদের সরবরাহ ব্যয় যেটা। ঠিক আছে? মেইনটেনেন্সের। এরপরে রেন্ট এক্সপেন্স, ভাড়া। ইউটিলিটিসটা আমরা জানি, এই যে আমাদের যে গ্যাস, পানি, বিদ্যুৎ যেগুলো, সেগুলো। ঠিক আছে? তারপরে ইন্স্যুরেন্স এক্সপেন্স যেটাকে বিমা বলা হয়। ঠিক আছে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যেটা কি অবচয় বলা হয়, অবচয়। তো অবচয়গুলো ব্যয়। অফিস স্যালারিস এক্সপেন্স, বেতন, স্যালারি হলো বেতন, ওয়েজেস হলো মজুরি। ডেলিভারি এক্সপেন্স, ডেলিভারি ব্যয় যেটা। ঠিক আছে? তারপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হলো বিজ্ঞাপন। এরপরে লস অন সেল অফ ইকুইপমেন্ট, কোনো সরঞ্জাম বিক্রি করে যদি লস হয় সেটা। আর আদার্স এক্সপেন্স যদি অন্যান্য এক্সপেন্স থাকে সেগুলো। তো এখানে যে স্ট্রাকচারে আমি যে কয়েকটা এক্সপেন্স দিছি, তোমার প্রত্যেকটা কোশ্চেনে যে এই কয়েকটাই এক্সপেন্স থাকবে বা এর বাইরে কোনো এক্সপেন্স থাকবে না, এর কোনো গ্যারান্টি নাই। তবে এগুলো সচরাচর সবসময় থাকে, যার কারণে আমি এই স্ট্রাকচার সাজানোর জন্য এই এক্সপেন্সগুলো এখানে দিয়ে দিছি। বুঝতে পারছো? এর বাইরেও থাকবে, তবে সেই জিনিসগুলো দেখে বুঝতে পারবে খুব সহজে। আর না বুঝতে পারলে আমি তো আছি, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে?
আর তোমরা যারা স্পেশাল ক্লাসগুলোতে জয়েন করতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে, আমি তোমাদের স্পেশাল ক্লাসে জয়েন করার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে, বিস্তারিত বলে। তো এই টোটাল এক্সপেন্স কি করতে হবে, এখন টোটাল রেভিনিউ থেকে এই টোটাল এক্সপেন্সটা মাইনাস করতে হবে, করলে আমার নেট ইনকাম বের হয়ে যাবে। এটি গেল আমার সিঙ্গেল স্টেপে ইনকাম স্টেটমেন্ট। এরপরে মাল্টিপল স্টেপে করব, ওই একই মেথডে আমাকে কলাম এই টাইটেলগুলো দিতে হবে। আরেকটা জিনিস আমি বলে দিই, এই টাইটেলটা কিন্তু অবশ্যই মাস্ট তোমাকে কিন্তু দিতেই হবে। এখানে অনেকেই এই কাজটা ভুল করে, খালি ইনকাম স্টেটমেন্ট লিখে দেয় উপরে, বা অনেকেই লেখে না, শুধুমাত্র রিকোয়ারমেন্ট টু কলাম কেটে অঙ্ক করা শুরু করে। কিন্তু এই ইয়ারটা লাগবে, ঠিক আছে, হেডটা লাগবে, কোম্পানির নাম দিতে হবে, ইনকাম স্টেটমেন্ট ফর দি ইয়ার এন্ডেড, যে তারিখ দেওয়া থাকবে সেগুলো লিখে দিতে হবে। যদি না লিখো তাহলে কিন্তু অঙ্ক অনেক টিচার আছে যারা যারা একটু বেশি নিয়ম শৃঙ্খলা ফলো করে, যারা কোনো কিছুতে ছাড় দিতে চায় না, তারা কিন্তু মার্কস দিবেই না, ঠিক আছে। আবার অনেকে 1-2 মার্ক কম দিবে। তো আমরা কেন এই অল্প লেখার জন্য 1-2 মার্ক কম পেতে যাব, বা নাম্বার না পাওয়ার মতো রিস্কে কেন যাব, ঠিক আছে। এইগুলো কিন্তু একটু খেয়াল করলেই পাওয়া যায়। হ্যাঁ, তো তোমরা একটু খেয়াল করবা। দেখো, এই মাল্টিপল স্টেপে ইনকাম স্টেটমেন্ট করার জন্য আমাদের একটা কলাম বেশি লাগবে। অ্যাকাউন্টস টাইটেল, টাকার কলাম লাগবে 3টা। ওকে, লাগো। তাহলে প্রথমে আমাদের যে বিষয়টা আসবে, একদম সর্বপ্রথম কোশ্চেন থেকে আমরা খুঁজে বের করব সেলস। সেলস মানে বিক্রয়। হ্যাঁ, সেলস মানে বিক্রয়। তা এর সাথে অ্যাড করব অমিটেড সেলস বা আনরেকর্ডেড সেলস। আনরেকর্ডেড সেলস হলো অলিখিত বিক্রয়, ঠিক আছে, অলিখিত বিক্রয়। এরপরে অমিটেড সেলসটা, এটা হলো মুনাফাবিহীন বিক্রয়, যেটা, ঠিক আছে, মুনাফাবিহীন বিক্রয়। তাইলে আনরেকর্ডেড সেলস আমাকে কি করতে হবে, এর সাথে অ্যাড করতে হবে, যোগ করতে হবে। সেলস থেকে আমার সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, যেটাকে বিক্রয় ফেরত বলা হয়, ঠিক আছে, সেটা মাইনাস করতে হবে। তারপরে সেলস ডিসকাউন্ট, যেটাকে বিক্রয় বাট্টা বলা হয়, সেটা মাইনাস করতে হবে। মাইনাস করলে আমার নেট সেলস বের হবে। নেট সেলসটা আমরা আউটার কলামে বসাই দেবো, একদম থার্ড কলামে। এরপরে লেস করতে হবে কস্ট অফ গুডস সল্ড, এইভাবেই লিখতে হবে, কিন্তু সেলস থেকে লেস কস্ট অফ গুডস সল্ড এইভাবেই লিখতে হবে মাল্টিপল স্টেপে। হ্যাঁ, তো কস্ট অফ গুডস সল্ডের সর্বপ্রথম যে কাজটা করব, ওপেনিং ইনভেন্টরি নিব। ওপেনিং ইনভেন্টরি নিতে হবে, ঠিক আছে, বা বিগিনিং ইনভেন্টরি লেখা থাকে অনেক সময়। তো ওপেনিং ইনভেন্টরি অ্যামাউন্টটা আমরা প্রথমেই বসাই দেব। এরপরে আমাদের পারচেস নিতে হবে। পারচেস অর্থ ক্রয়, ঠিক আছে, পারচেস অর্থ ক্রয়। আর ওপেনিং ইনভেন্টরি অর্থ হলো প্রারম্ভিক মজুদ, যেটাকে বলা হয়, ঠিক আছে, প্রারম্ভিক মজুদ। তাহলে প্রারম্ভিক মজুদের সাথে এরপর ক্রয় নিব, ক্রয়ের সাথে ওই বিক্রয়ের মতোই একই কাজ করতে হবে। ওমিটেড পারচেস বা আনরেকর্ডেড পারচেস থাকলে যোগ করতে হবে পারচেস রিটার্ন। পারচেস রিটার্ন মানে কি, ক্রয় ফেরত। পারচেস রিটার্ন থাকলে মাইনাস করতে হবে। পারচেস ডিসকাউন্ট মানে কি, পারচেস ডিসকাউন্ট মানে ক্রয় বাট্টা, ক্রয় বাট্টা থাকলে মাইনাস করতে হবে। এরপর লেস করতে হবে গুডস উইথড্রন বাই ওনার, যদি মালিক নিজে পণ্য উত্তোলন করে, মালিকের পণ্য উত্তোলন, সেটা মাইনাস করতে হবে। আমরা জানি না পণ্য উত্তোলন করলে ক্রয় থেকে মাইনাস করতে হয় সেটা। এরপরে গুডস ডেস্ট্রয় বাই ফায়ার, যদি আগুনে বিনষ্ট পণ্য, যেটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসি, 9-10-এ খুব একটা পাইনি, খুব রেয়ার পেয়েছি, বাট ইন্টারমিডিয়েটে কিন্তু আমরা এটা পেয়েছি অনেক বেশি। আগুনে বিনষ্ট পণ্য, এই আগুনে বিনষ্ট পণ্য কিন্তু মাইনাস করতে হবে, করলে আমার নেট পারচেজ হবে। হ্যাঁ, তাহলে ওপেনিং ইনভেন্টরির সাথে নেট পারচেজ যোগ হয়ে যাবে। আচ্ছা, যোগ পরে করি, আমরা আরও বিষয় আছে। এরপর কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে অন্যান্য প্রত্যক্ষ খরচ, অন্যান্য প্রত্যক্ষ খরচ কী কী আছে, মজুরি, আমদানি শুল্ক, তারপরে হলো ক্রয় পরিবহন, ডক চার্জ, এগুলো ছিল, তাই না, মনে আছে? আমরা যখন বাংলা ভার্সনে পড়তাম, এখানে ইংলিশে উঠে আসে, মজুরি ইংলিশ ওয়েজেস, আমদানি শুল্ক ইংলিশ ইম্পোর্ট ডিউটি, আর ক্রয় পরিবহনে ইংলিশ হলো ট্রান্সপোর্টেশন ইন। ট্রান্সপোর্টেশন আউট বললে বিক্রয় পরিবহন হবে, ট্রান্সপোর্টেশন ইন বললে ক্রয় পরিবহন হবে। ডক চার্জ, এই কয়েকটা যোগ করব, ঠিক আছে, এই ওপেনিং ইনভেন্টরির সাথে এই কয়েকটা নেট পারচেজ, ওয়েজেস, ইম্পোর্ট ডিউটি, ট্রান্সপোর্টেশন ইন অ্যান্ড ডক চার্জ, আরও কিছু টুকটাক ডিরেক্ট এক্সপেন্স থাকতে পারে, বা প্রত্যক্ষ খরচ থাকতে পারে, সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবা, মনে পড়বে। হ্যাঁ, কারণ তোমরা বাংলা ভার্সন পড়ে আসো। হ্যাঁ,
এগুলো থাকতে পারে। তো এর মধ্যে যে সবগুলো 100% থাকবে তা নয়, আমি তোমাকে বোঝানোর জন্য এবং ধারণা দেওয়ার জন্য এইগুলো দেওয়া, ঠিক আছে। তবে ম্যাক্সিমামগুলো দেওয়া আছে, এর বাইরে 2-1টা রেয়ার থাকতে পারে। তাহলে যোগ করে এরপরে ইন্ডিং ইনভেন্টরি মাইনাস করব। ইন্ডিং ইনভেন্টরি মানে কি? ইন্ডিং ইনভেন্টরি হলো সমাপনী মজুত। সমাপনী মজুত আমাকে মাইনাস করতে হবে। মাইনাস করলে যে অ্যামাউন্টটা বের হবে সেটা হলো এই যে আমার নেট সেলস থেকে কস্ট অফ গুড সোল্ড মাইনাস করব, করলে আমার গ্রস প্রফিট বের হবে। গ্রস প্রফিট হলো মোট মুনাফা, ঠিক আছে। মোট মুনাফা বের হয়ে গেল আমার। তাহলে মোট মুনাফা থেকে আমাকে কি করতে হবে? অপারেটিং এক্সপেন্স মাইনাস করতে হবে। তো অপারেটিং এক্সপেন্স বলতে আমরা সাধারণত যে ব্যয়গুলো সাধারণত বুঝে থাকি, স্যালারিস এক্সপেন্স আগেই বুঝে দিলাম, এটা বেতন। ক্যারিড আউটওয়ার্ড হতে হলো বিক্রয় পরিবহন বা ট্রান্সপোর্টেশন আউট, সেটাও বিক্রয় পরিবহন। ওই যে ট্রান্সপোর্টেশন ইনের জায়গায় ক্যারিড ইন থাকতে পারতো, ঠিক আছে। ক্যারিড ইন হলে ক্রয় পরিবহন, আর ক্যারিড আউটওয়ার্ড বা ক্যারিড আউট বলা থাকলে হবে বিক্রয় পরিবহন, ঠিক আছে। আর ক্যারিড ইনওয়ার্ড বলা থাকলে সেটি হবে ক্রয় পরিবহন, ঠিক আছে। ইন থাকলে ক্রয়, আউট থাকলে বিক্রয়, এটা মনে রাখবা, ঠিক আছে। এটা ট্রান্সপোর্টেশন হতে পারে, ক্যারিডও হতে পারে, হ্যাঁ। এরপর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হলো বিজ্ঞাপন ব্যয়। এরপরে হলো ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। ডিস্ট্রিবিউশন অর্থ কি? সরবরাহ করা, ঠিক আছে। সরবরাহ করাতে মানে বন্টন করে দেওয়া, বন্টন ব্যয় যেটা, ঠিক আছে। এরপরে হলো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, অবশ্যই ব্যয়। ব্যাড ডেপ্ট অর্থ হলো অনাদায়ী, দেনা। ব্যাড ডেপ্ট অর্থ হলো অনাদায়ী দেওয়া। এরপরে প্যাকিং এক্সপেন্স হলো প্যাকিং খরচ। সাপ্লাইস এক্সপেন্স মনিহারি, এটা। রেন্ট এক্সপেন্স, এটা হলো ভাড়া খরচ। ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা হলো বীমা খরচ। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা হলো প্রশাসনিক ব্যয়, হ্যাঁ, এটা হলো প্রশাসনিক ব্যয়। অফিস এক্সপেন্স, অফিস ব্যয়, ঠিক আছে। অডিট ফিস, নিরীক্ষা ফি, যেটাকে বাংলায় বলা হয় নিরীক্ষা ফি, হ্যাঁ। রিপেয়ার এক্সপেন্স মানে রিপেয়ার কি? রিপেয়ার করতে হইলো পুনঃসংযোজন, যেটাকে বলা হয় বা ঠিকঠাক করে দেওয়া, মানে ভাঙ্গাচোরা আছে সেটাকে ঠিক করে দেওয়া, ঠিক আছে, রিপেয়ার করা। তাইলে এই কয়েকটা অপারেটিং এক্সপেন্স। তো এইগুলোর বাইরে আরও কিছু থাকতে পারে, তবে ম্যাক্সিমামগুলো এগুলোই থাকে। তো এগুলো যোগ করলে আমার অপারেটিং এক্সপেন্স হবে। অপারেটিং এক্সপেন্স এই সবগুলো সেকেন্ড কলামে যোগ করব। যদি কারোর সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, অ্যাডজাস্টমেন্টগুলো আমরা বুঝতে পারবো, যেমন এই যে ব্যাড ডেপ্টের সাথে অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, তারপরে হলো সাপ্লাইস এক্সপেন্সের সাথে অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, তারপরে স্যালারিস এক্সপেন্সের সাথে অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে। এগুলো অ্যাডজাস্টমেন্ট আমরা প্র্যাকটিক্যালি শিখবো। এগুলো থাকলে যখন এইগুলোর মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকবে তখন ফার্স্ট কলাম থেকে শুরু করে অ্যাডজাস্টমেন্ট শেষ করে যে ফাইনাল রেজাল্ট হলে সেকেন্ড কলামে নামাবো, হ্যাঁ। এখন এই সবগুলো যোগ করব, যোগ করলে আমার টোটাল অপারেটিং কস্ট এটা হবে। এখন আমার এই গ্রস প্রফিট থেকে টোটাল অপারেটিং কস্ট মাইনাস করলে নেট অপারেটিং ইনকাম বের হবে। এরপর আমাকে অ্যাড করতে হবে নন অপারেটিং ইনকাম। ইনকাম কি হতে পারে? ইন্টারেস্ট ইনকাম হতে পারে, সুদ আয় যেটা। প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট, কোনো ফিক্সড অ্যাসেট যেমন ইকুইপমেন্ট সেল করছো বা ল্যান্ড সেল করছো বা ফার্নিচার সেল করছো, সেখান থেকে প্রফিট হয়েছে সেটা যোগ করতে হবে। ডিভিডেন্ড ইনকাম, লভ্যাংশ আয় যেটাকে বলা হয়, এটা যোগ করতে হবে। রেন্ট ফ্রম সাবলেট, যদি উপভাড়া পাই আমরা, যেটাকে ইংরেজিতে বাংলায় উপভাড়া বলি, সেটি হলো সাবলেট, হ্যাঁ। এই রেন্ট ফ্রম সাবলেট, উপভাড়া, এইগুলো আয়, এই আয়গুলো যোগ করতে হবে। এটা নন অপারেটিং ইনকাম যেগুলো, ঠিক আছে। এরপরে নন অপারেটিং এক্সপেন্স মাইনাস করতে হবে। নন অপারেটিং এক্সপেন্স কি আছে? ইন্টারেস্ট এক্সপেন্স আছে, ব্যাংক চার্জ আছে, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস আছে, হ্যাঁ। এরপরে প্রিলিমিনারি এক্সপেন্স আছে, প্রাথমিক ব্যয়। প্রিলিমিনারি এক্সপেন্স, এটি কিন্তু প্রাথমিক ব্যয়। এটা কিন্তু আরেকটি অলিক সম্পদ বলা যেতে পারে, যেটাকে তোমরা আর অলিক সম্পদ না বলে ইনট্যানজিবল অ্যাসেট বলবা। কারণ তোমরা যখন অনার্স ফার্স্ট ইয়ারে উঠে গেছো তখন তোমরা কিন্তু আর বাংলায় লিখতে পারবা না, এগুলো তোমার ইংলিশ ভার্সন হয়ে যাবে ম্যাথগুলো, হ্যাঁ। এই প্রিলিমিনারি এক্সপেন্স এটাকে ইনট্যানজিবল অ্যাসেট বলা হয়, ঠিক আছে। এটা কিন্তু আর্থিক বিবরণীতে যায়, এই সবগুলো প্লাস মাইনাস করলে আমার নেট ইনকাম বের হয়ে যায়। এটি গেল আমার ইনকাম স্টেটমেন্ট। এরপরে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ওই একই প্রতিষ্ঠানের নাম দিতে হবে, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট দিতে হবে ফর দি ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2020, বা যেটা দেওয়া থাকবে কোশ্চেনে সেটা লিখবে। এটার কলাম হবে অ্যাকাউন্টস টাইটেল, টাকা, অর্থাৎ টাকার ঘর দুইটা থাকবে। প্রথমে ক্যাপিটালের সাথে অ্যাডিশনাল ক্যাপিটাল অর্থ হলো মূলধন, আর অ্যাডিশনাল ক্যাপিটাল অর্থ হলো অতিরিক্ত মূলধন, হ্যাঁ। অতিরিক্ত মূলধন যোগ করতে হবে। এরপর নেট ইনকাম যোগ করতে হবে। নেট ইনকাম মানে নেট মুনাফা, যেটা এই যে
এখানে যেটা বের হবে সেটা। হ্যাঁ, এরপরে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে হলো মূলধনের সুদ। মূলধনের সুদ যোগ করতে হবে, তোমরা জানো। এখান থেকে লেস করতে হবে নেট লস। যদি লস হয়, নেট লস কোথায় পাবো? এখানেই পাবো। যদি লস হয় তাহলে মাইনাস করতে হবে। ড্রয়িংস অর্থ হলো উত্তোলন, ঠিক আছে? তাহলে উত্তোলন থাকলে মাইনাস করতে হয়, এটা তোমরা জানো। গুডস ড্রয়িংস, পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন থাকলে ওখান থেকে মাইনাস করতে হয়, এটাও তোমরা জানো। ইন্টারেস্ট অন ড্রয়িংস, উত্তোলনের সুদ থাকলে মাইনাস করতে হয়, সেটাও তোমরা জানো। এটা উত্তোলনের সুদকেই ইন্টারেস্ট অন ড্রয়িংস বলা হয়। এরপরে ইনকাম ট্যাক্স থাকলে সেটা মাইনাস করতে হয়, ইনকাম ট্যাক্স, ঠিক আছে? ইনকাম ট্যাক্স এটা কিন্তু পার্সোনাল ইনকাম ট্যাক্স, মালিকের পার্সোনাল ইনকাম ট্যাক্স যদি প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় তখন সেটা কিন্তু এখান থেকে মাইনাস করে দিতে হবে, অর্থাৎ মালিকের অ্যাকাউন্টে ব্যক্তিগত খরচ। হ্যাঁ, এই ইনকাম ট্যাক্সটা কিন্তু প্রতিষ্ঠানের ইনকাম ট্যাক্স, সেটা নয়। বুঝতে পারছো? তাইলে এগুলো প্লাস মাইনাস করলে যেটা বের হবে সেটি হলো নেট ইনকাম। এরপরে আমাদেরকে বের করতে হবে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট যেটাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলা হয় বা আর্থিক বিবরণী বলা হয়। হ্যাঁ, ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তাহলে এক্স কোম্পানি ব্যালেন্স শিট অ্যাজ 31 ডিসেম্বর 2020, এটা ফর দি ইয়ার এন্ডেড বলা যাবে না, কিন্তু এখানে অ্যাজ 31 ডিসেম্বর বা যে ডেট দেওয়া থাকবে সেটা আর সাল দিতে হবে, ঠিক আছে? এখানে ফর দি ইয়ার এন্ডেড শব্দটা ইউজ করা যাবে না। এটা কলাম হবে অ্যাকাউন্ট টাইটেল টাকা টাকা টাকা, টাকার কর 3টা হবে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা কি করব? এটা মাল্টিপল স্টেপে করতেছি কিন্তু ব্যালেন্স শিটটা। প্রথমে আমরা অ্যাসেটস এর মধ্যে কারেন্ট অ্যাসেট নিব। কারেন্ট অ্যাসেট মানে চলতি সম্পদ। তো চলতি সম্পদ কি কি তোমরা জানো? নগদ, ব্যাংক, দেনাদার, তারপরে প্রাপ্য নোট, মণিহারি, অগ্রিম ব্যয়, তারপরে হলো বকেয়া ইনকাম, তারপরে হলো সমাপনী মজুত পণ্য, এইগুলো। হ্যাঁ, তো এই জিনিসগুলো কারেন্ট অ্যাসেট কি কি হতে পারে সেগুলো আমরা ইংলিশে বলবো ক্যাশ ইন হ্যান্ড, হাতে নগদ, ক্যাশ অ্যাট ব্যাংক, ব্যাংক তহবিল বা ব্যাংকে জমা। হ্যাঁ, অ্যাকাউন্টস রিসিভেবল মানে দেনাদার বা প্রাপ্য হিসাব, নোটস রিসিভেবল মানে প্রাপ্য নোট, ঠিক আছে? সাপ্লাইস মানে মনিহারি, প্রিপেইড এনি এক্সপেন্স, যেটা যে কোনো এক্সপেন্স হতে পারে প্রিপেইডে, ঠিক আছে? যদি বলা হয় প্রিপেইড স্যালারি, প্রিপেইড রেন্ট বা প্রিপেইড ওয়েজেস, এগুলো যদি থাকে তাহলে সেটি হবে অগ্রিম ব্যয়। হ্যাঁ, অগ্রিম ব্যয় চলতি সম্পদ আমরা জানি। এরপরে অ্যাক্রুয়েট ইনকাম বা ইনকাম রিসিভেবল মানে বকেয়া আয় যেগুলো থাকবে সেগুলো। এরপর ইন্ডিং ইনভেন্টরি মানে মনিহারি ব্যয়, সমাপনী মনিহারি, ঠিক আছে? সমাপনী ইন্ডিং ইনভেন্টরি, সমাপনী মজুদ। এরপরে স্পেয়ার পার্টস মানে ওই ছোট ছোট পার্টস, ক্ষুদ্র যন্ত্রাংশ, ঠিক আছে? স্টক অ্যান্ড স্টোর, তাইলে স্টোরে এবং স্টকে যেগুলো থাকে সেগুলো, ঠিক আছে? স্টক অফ স্টেশনারি যে স্টক রয়েছে সেগুলো। এই লাস্টের 3টে খুব রেয়ার, এগুলো খুব কম থাকে, কিন্তু উপরে এগুলো খুব বেশি থাকে, ঠিক আছে? ম্যাক্সিমামগুলোতেই থাকে। তাহলে এগুলোকে কারেন্ট অ্যাসেট বলা হয়। তাহলে কারেন্ট অ্যাসেট, টোটাল কারেন্ট অ্যাসেট আমরা যোগ করে নিব, আমাদের কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেগুলো দিব, ঠিক আছে? এখানে কিন্তু আমি স্যাম্পল হিসেবে দিচ্ছি। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট আমরা আউটার কলামে দিয়ে দিলাম। এরপরে আমাদের ইনভেস্টমেন্ট থাকতে হবে। তো ইনভেস্টমেন্টের মধ্যে ইনভেস্টমেন্ট ইন শেয়ার, সিকিউরিটি, বন্ডস অ্যান্ড প্রমিজরি নোটস, ঠিক আছে? শেয়ার তো তোমরা জানোই। সিকিউরিটি হলো নিরাপত্তা বা এটা সিকিউরিটি বলা হয়। বন্ডস অর্থ হলো ঋণপত্র, প্রমিজরি নোট এটাকে প্রমিজরি নোট মানে প্রত্যয়পত্র যেটাকে বলা হয়, ঠিক আছে? এগুলো কিন্তু ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট যেটা, ঠিক আছে? অথবা এই যে আমাদের বলা থাকতে পারে 10% ইনভেস্টমেন্ট, যেটাকে 10% বিনিয়োগ বলা হয়, ঠিক আছে? বিনিয়োগ অর্থাৎ এই ইনভেস্টমেন্টটার বাংলা অর্থ হলো বিনিয়োগ, অর্থাৎ বিনিয়োগ থাকলে বিনিয়োগ আসে। তো বিনিয়োগে খুব বেশি আইটেম থাকে না, একটাই আইটেম থাকতে পারে সর্বোচ্চ, বা 2টা থাকতে পারে, সেটা হলো ইনভেস্টমেন্ট ইন শেয়ার বা সিকিউরিটি বা বন্ডস বা প্রমিজরি নোট, এগুলো থাকতে পারে। তো এখানে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এই টপিকটা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে থাকবে এমন কিছু না, কিন্তু যদি থাকে আমরা এখানে পোস্টিং দেব। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট গেল। এরপরে আমাদের ফিক্সড অ্যাসেটের মধ্যে কি কি আছে? ফিক্সড অ্যাসেটের মধ্যে ল্যান্ড আছে, বিল্ডিং আছে। যদি বিল্ডিং থাকে, বিল্ডিং এর থেকে আমাদের কি করতে হবে? যদি ডিপ্রিসিয়েশন থাকে তাহলে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মাইনাস করতে হবে, ঠিক আছে? ল্যান্ড অর্থ হলো জমি বা ভূমি, বিল্ডিং অর্থ দালানপত্র। এখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন যদি থাকে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অর্থ হলো ক্রমযোজিত অবচয়, ঠিক আছে? ক্রমযোজিত
অবচয় বা অবচয়ের যোগফল, ঠিক আছে। তো অবচয় ডিপ্রিসিয়েশন হতে হলে অবচয়, তাহলে ক্রমযোজিত অবচয় যোগ করে দিব, মাইনাস করে দিব। এরপরে লিজ হোল্ড প্রপার্টি, ঠিক আছে। লিজ হোল্ড প্রপার্টি অর্থ হলো তোমার লিজ নিছো যে প্রপার্টি, ঠিক আছে। যেমন জমি যদি বন্ধক নাও তোমরা, তাহলে সেটা হবে। এখান থেকে কি করতে হবে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মাইনাস করতে হবে। এরপর মেশিনারি আছে, মেশিনারি অর্থ হলো যন্ত্রাংশ, ঠিক আছে, বা যন্ত্র, ঠিক আছে। মেশিনারি অর্থ হলো মেশিন বা যন্ত্র, এই যন্ত্র থেকে ডিপ্রিসিয়েশন মাইনাস করতে হবে। এরপর ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্ট হলো সরঞ্জাম, সরঞ্জাম থেকে ডিপ্রিসিয়েশন মাইনাস করে দেখাতে হবে। ফার্নিচার আছে, ফার্নিচার থেকে ডিপ্রিসিয়েশন মাইনাস করে দেখাতে হবে। মোটর ভেহিকেল আছে, মোটর ভেহিকেল থেকে ডিপ্রিসিয়েশন মাইনাস করতে হবে। তো এইগুলো হলো আমাদের ফিক্সড অ্যাসেট। মোটর ভেহিকেল, মোটর যান, ফার্নিচার অর্থ হলো আসবাবপত্র, ইকুইপমেন্ট অর্থ হলো সরঞ্জাম, মেশিনারি অর্থ হলো মেশিন, ঠিক আছে। লিজ হোল্ড প্রপার্টি মানে বন্ধকি সম্পদ। এরপরে হলো কি দেওয়া আছে, বিল্ডিং, বিল্ডিং মানে দালান কোঠা, ল্যান্ড মানে ভূমি। এই জিনিসগুলো আমাদের ফিক্সড অ্যাসেট মানে স্থায়ী সম্পদ। এই সবগুলো আমার যোগ করলে টোটাল ফিক্সড অ্যাসেট হবে। এখন টোটাল ফিক্সড অ্যাসেটের পরে আমাদের ইনট্যানজিবল অ্যাসেট আসবে। খেয়াল করে দেখো, এই ইনট্যানজিবল অ্যাসেট এখন নোট করবা, এখন, ঠিক আছে। আমি তোমাদেরকে ডিরেকশন দিচ্ছি, এখন নোট করবা এবং এটা মনে মুখস্থ করবা। তোমরা আগামীকাল ক্লাসে গিয়ে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবা যে ইনট্যানজিবল অ্যাসেট কী কী, বা ইনট্যানজিবল অ্যাসেটের বাংলা অর্থ হলো অস্পর্শনীয় সম্পদ, যেগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট এগুলো সম্পদ, ঠিক আছে। তুমি সুনামকে ধরতে পারবা, ছুঁইতে পারবা, কিন্তু সুনামকে তুমি টাকার অ্যামাউন্টে মূল্যায়ন করতে পারবা, ঠিক আছে। তাহলে সুনামের ইংলিশ হলো গুডউইল। এরপরে হলো ট্রেডমার্কস, ট্রেডমার্কস অর্থ হলো তোমার প্রতিষ্ঠানকে ইউনিক রাখবে, তোমার প্রতিষ্ঠানের প্রোডাক্ট অন্য কেউ তাদের বলে চালাইতে পারবে না, এই জন্য তোমাদের লোগো থাকতে হয়, বা প্রতিষ্ঠানে আমাদের এই যে বিএসটিআই এর কাছে অনুমোদন নিতে হয়, অনুমোদন নিয়ে তারা একটা মার্কস দিয়ে দেয়, সেটা হলো ট্রেডমার্কস। কপিরাইট অর্থ হলো তোমার প্রোডাক্টটা ওই তোমারই, এটা কেউ কপি করতে পারবে না সেটা, ঠিক আছে, লেখসত্ব বলা হয় যেটাকে। তো পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট আর গুডউইল, গুডউইল অর্থ হলো সুনাম, প্রিলিমিনারি এক্সপেন্স প্রাথমিক ব্যয়, যেগুলো এইগুলো হলো ইনট্যানজিবল অ্যাসেট, ঠিক আছে। তাহলে এগুলো যোগ করতে হবে। তাহলে অ্যাসেটসের মধ্যে কয়টা অ্যাসেট পাইলাম আমরা, খেয়াল করে দেখো, কারেন্ট অ্যাসেট, ইনভেস্টমেন্ট, ফিক্সড অ্যাসেট আর ইনট্যানজিবল অ্যাসেট, এই চারটা অ্যাসেট পাইলাম। এই চারটা অ্যাসেট টোটাল যোগ করলে আমার টোটাল অ্যাসেট হবে। এখন দেখো, আমরা জানি টোটাল অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তাইলে এখন আমার লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটির পার্টটা নিয়ে আসতে হবে। এটা কিন্তু আমরা এখন, তোমরা অবশ্যই এইভাবেই করে আসছো, যারা অনেক পুরাতন তারা কিন্তু এই পাশে দায় এবং মালিকানা সত্ত্ব ছিল, আর এই পাশে সম্পত্তি দিয়ে করতো, এইভাবে করতো, কিন্তু ওই নিয়ম আর এখন নাই, এখন আমাদের এইভাবেই করতে হবে। হ্যাঁ, তাইলে টোটাল অ্যাসেট আমার গেল। এখন লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটির মধ্যে প্রথমে লাইবিলিটিসে আসবো, লাইবিলিটিসে প্রথম আসবো কারেন্ট লাইবিলিটিস। তো কারেন্ট লাইবিলিটিস অর্থ হলো চলতি দায়, লাইবিলিটিস অর্থ হলো দায়, আর ওনার্স ইকুইটি হলো মালিকানা সত্ত্ব। হ্যাঁ, চলতি দায়ের মধ্যে প্রথম কি আছে, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল অর্থ হলো প্রদেয় হিসাব। তারপরে নোটস পেয়েবল, নোটস পেয়েবল অর্থ হলো প্রদেয় নোট। এরপর এক্সপেন্স পেয়েবল, কোনো এক্সপেন্স যদি বকেয়া থাকে, অ্যাকুরেট এক্সপেন্স যেটা থাকে, যদি ব্যয় বকেয়া থাকে, ঠিক আছে, সেগুলো যেমন স্যালারিজ পেয়েবল বা ওয়েজেস পেয়েবল, এগুলো থাকতে পারে। ইনকাম ট্যাক্স পেয়েবল, ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স পেয়েবল, এটা যদি ইনকাম ট্যাক্স যদি বকেয়া থাকে তাহলে সেটা। অ্যাডভান্স বা আর্ন রেভিনিউ, অনুপার্জিত আয় যেটাকে বলা হয়, সেটা আসবে। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত, যেটাকে ইংলিশ বাংলায় বলা হয়। অ্যাডভান্স ফ্রম কাস্টমার, কাস্টমারের কাছ থেকে যদি অ্যাডভান্স নেও, সেটা অগ্রিম আয় যেটাকে বলা হয়। ডিভিডেন্ড পেয়েবল, লভ্যাংশ প্রদেয় লভ্যাংশ যেটা। তারপরে আনক্লেম ডিভিডেন্ড, আনক্লেম ডিভিডেন্ড অর্থ হলো ডিভিডেন্ড তুমি দিয়ে দিছো, লভ্যাংশ দিয়ে দিছো, বাট তারা এখনো উঠায় নেয়নি, তাইলে এটা তাদের জিনিস, তারা তো নিবেই, ঠিক আছে, এটাও দায়। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডটাও কিন্তু কারেন্ট লাইবিলিটিসে যাবে। হ্যাঁ, এমপ্লয়িজ সিকিউরিটি, এমপ্লয়িজ সিকিউরিটি পারপাসে অনেক সময় টাকা রাখে। প্রভিডেন্ট ফান্ডটাও হলো এমপ্লয়ীদের ওই এককালীন টাকাটা পরিশোধ করার জন্য, বা কল্যাণ তহবিল যেটাকে বলা হয়, ঠিক আছে। এগুলো তহবিলে টাকা রাখে, এগুলো কিন্তু লাইবিলিটিস, দায়বদ্ধ। হ্যাঁ, এই টাকাগুলো তাদেরকে দিতে হবে যারা মালিক।
তাহলে কারেন্ট লাইবিলিটিস এই কয়েকটা গেল, এর বাইরে খুব একটা থাকে না, দুই একটা রেয়ার থাকতে পারে, সেটা আমরা অঙ্ক করতে করতে যদি পাই আমরা সেখানে ব্যাখ্যা করব এটা কেন কেন কারেন্ট লাইবিলিটিস হলো। হ্যাঁ, এরপর টোটাল কারেন্ট লাইবিলিটিস গেল। এখন লং টার্ম লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিসের মধ্যে মর্টগেজ লোন যেটাকে বন্ধকি ঋণ বলা হয়। হ্যাঁ, এরপর বন্ডস পেয়েবল, ঠিক আছে, ঋণপত্র যেটা ব্যাংক নোট পেয়েবল। তো ব্যাংক নোট পেয়েবলটা কিন্তু এটা লং টার্ম যদি হয় তাইলে লং টার্ম ইনভেস্টমেন্ট লাইবিলিটিসে যাবে, আর যদি শর্ট টার্ম হয় তাহলে কারেন্ট লাইবিলিটিসে যাবে। এরপর ডিবেঞ্চারটা হলো ঋণপত্র। তো এই সবগুলো বিষয় নিয়ে একটা বিষয় কোশ্চেনে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তবে এই চারটা যে টপিক লিখছে এই চারটা টপিকে সামগ্রিক মানে সার্বিকভাবে মিনিং কিন্তু একই বিষয়, বাট এক এক সময় এক একটা নাম ধারণ করে এবং কিছু পার্থক্য আছে, বাট অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু এটা একটা জিনিসই মনে রাখতে পারি। হ্যাঁ, এরপরে আমরা শিখবো হলো লং টার্ম ইনভেস্টমেন্ট গেল। এরপর ওনার সিকিউরিটি ওই যে আমরা সরাসরি ইনকাম স্টেটমেন্ট যদি ওনার সিকিউরিটি স্টেটমেন্ট সেখানে যদি করে রাখি তাহলে নিট ওনার সিকিউরিটি লিখে নিব। এরপর এর সাথে রিজার্ভ ফান্ড থাকলে যোগ করব, শেয়ার প্রিমিয়াম থাকলে যোগ করব, রিটেন আর্নিং, ঠিক আছে, রিটেন আর্নিং যদি থাকে সেটাও যোগ করব। তাহলে যোগ করলে আমার এই সব আমার টোটাল কারেন্ট লাইবিলিটিস, টোটাল লং টার্ম লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি, এই তিনটা যোগ করলে আমার টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি যেটা হবে, যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টের সাথে এই যে টোটাল অ্যাসেটস এটার সাথে মিলে যাবে। যদি ইনকেস না মিলে তাহলে তোমার কাছে প্রথম সাজেশন হবে তুমি অঙ্কটা আবার রিভিশন করো, কোথাও ভুল করেছো কিনা, কোনো ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা বা কোনো কিছু হয়েছে কিনা বা কোথাও ভুল পোস্টিং দিয়েছে কিনা এগুলো একটু যাচাই করে নিবা। যদি দেখো যে না কোথাও ভুল হয়নি, কোনো কিছু হয়নি, ভুল হওয়ার সম্ভাবনাও নেই, আমি নিশ্চিত, কিন্তু দুই পাশ মিলতেছে না, মানে টোটাল মোট সম্পদ আর দায় প্লাস মালিকানা সত্ত্ব মিলতেছে না, তখন দেখবা যে পাশে কম হবে সেই পাশে যত টাকা কম হবে সেটা সারপ্লাস দিয়ে সারপ্লাস লিখবা, সারপ্লাস লিখে সেটা ওখানে পোস্টিং দিয়ে দুই পাশ সমান করে দিতে হবে। অর্থাৎ তোমাকে অঙ্ক মেলানোর জন্য এই দুইটা পাশ সমান করতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকে বেসিক আলোচনা, যেগুলো নিয়ে তোমরা এই ক্লাস সম্পর্কে মানে এই চ্যাপ্টার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা বলতে মানে বেসিকভাবে পূর্ণাঙ্গভাবে বুঝতে পারছো যে এই চ্যাপ্টারে কি কি অঙ্ক আছে আর কি কি অঙ্ক আসবে, কি কি ক্যাটাগরি অঙ্ক আসবে, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারছো। আশা রাখি আগামী ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক করব, সেই ক্লাসগুলো আরও এনজয়েবল হবে। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে, আর তোমাদের সামনে যে পরীক্ষাগুলো ভালো হোক সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।